আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মাহফুজ আলম নামক যে ব্যক্তিটি, যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন আমাদের মাঝে, তো এই ছেলেটি কিন্তু একটা টেলিভিশন চ্যানেলে মাত্র 15,000 টাকার যে বেতন, সেই বেতনের চাকরির জন্য আবেদন করে চাকরিটি সে পায়নি, কারণ সে ইন্টারভিউতে পাশ করেনি। অথচ জুলাই অভ্যুত্থানের পর সে হঠাৎ ভাইরাল হয়ে গেল, সবার সামনে এই মাস্টার মাইন্ড খ্যাত লোকটা চলে আসলো এবং নানান আজগুবি কথাবার্তা বলা শুরু করে দিল। কিছু কথা আমরা না শুনি। ফলত এই দুইটা জায়গাতে অনেক রকম, মানে এখানে আমি তো বেশি সৌভাগ্য হয় নাই অনেকের কথা শোনার, যেসব কথা শুনতেছি ওই মাঠের ভিতরে পরিস্থিতি, গভর্নমেন্টের ভিতরে পরিস্থিতি, পলিটিক্যাল সার্কেলের ভিতরে পরিস্থিতি, এবং যাই হোক, তখনকার তার চেহারা, তার শরীরের মাংস টাংস দেখতে পাচ্ছেন, এখন যদি অনেক পার্থক্য। তো এই ছেলেটি হঠাৎ করে ভাইরাল হওয়ার পরে এসে দাবি করলো সে অর্গানিক বুদ্ধিজীবী। অর্গানিক বুদ্ধিজীবী বোঝেন তো? তারপর শুনলাম সে নাকি জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, অর্থাৎ ওই ইউনুস কর্তৃক আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে দাঁড় করিয়ে দিয়ে তাকে দেখাচ্ছিল সে মাস্টার মাইন্ড, আর সে বলছিল না 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 না, এ কি বলেন স্যার। হ্যাঁ, তো এরপর দেখলাম সে এক মহা মাস্তানে পরিণত হলো। উপদেষ্টার শপথ নিতে গিয়ে বঙ্গভবনে সে দরবারে গিয়েই কি করলো, বঙ্গবন্ধুর ছবি সে সরিয়ে দিল। আপনারা দেখতে পেলেন এইখানে, এই যে মাস্টার মাইন্ড, একটু দেখি। They just look like any other young person. You will not recognize them. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country. আচ্ছা, এইভাবেই মাস্টার মাইন্ড এই মাহফুজারে পরিচয় করে দিল আর এক বাটপার ইউনুস। তো এরপর দেখুন, সে বঙ্গবন্ধুর ছবি সরানোর কারণ জানালেন উপদেষ্টা। মানে সে শপথ নিয়েই শপথ ভঙ্গ করলো, অর্থাৎ বঙ্গবন্ধুর ছবিটি সরিয়ে মাস্তানি দেখালো। প্রিয় বন্ধুগণ, আরও এদের আদ্যপান্ত পুরোটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং মোহাম্মদ ইউনুস, দেখুন, এই ইউনুস কিন্তু এই মবস্টারদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। এই ইউনুসের অন্যতম মুখপাত্র হিসাবে এই মাহফুজ কিন্তু নিজেকে পরিচয় দিত। তো এই ইউনুসের পর এই মাহফুজই কিন্তু অফিসিয়ালি মব সন্ত্রাসের পক্ষ নিয়েছিল। কি বলেছিল দেখুন, জুলাইয়ের ছাত্র জনতা মব নয়, এটা কে বলেছে? এই মাহফুজ, যেহেতু এখন তাকে বলা হয় সান্ডানা মাহফুজ। তো সেই বক্তব্য দিয়েছিল। এরপর আপনারা জানেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিখুঁত নিশানায় তার মাথায় বোতল পড়লো। বোতল পড়ার সেই ভিডিওটি না দেখলেই তো হয় না। টং। তো এই বোতল পড়াটা আসলে, যেহেতু এখানে কোনো তার ইনজুরি হয়নি, এই বোতলটি নিক্ষেপই করা হয়েছিল তার যে অধ্যত্ত সেগুলোর একটা জবাব হিসাবে। তো এটি নিয়ে হাসাই যেতে পারে। পরবর্তীতে আমরা দেখলাম এই মহান মাহফুজ, মাস্টার মাইন্ড মাহফুজ যুক্তরাজ্যে গিয়ে ধাওয়া খেলো, অর্থাৎ ব্রিটেনে। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট ধাওয়াটা হচ্ছে রিসেন্ট, গতকালকের। এবং এর আগে যে আমেরিকাতে, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এই আওয়ামী লীগ নেতাকর্মী কর্তৃক বাংলাদেশ হাই কমিশনের সামনে দেখুন তারা কি করেছে। ফ্লাইং কিক দেখেছেন? কিক মেরে দরজা ভেঙে ফেলেছে কাছে। দেখতে পাচ্ছেন, লাথি মেরে কাচের দরজা ভেঙে ফেলেছে। মানে কতটা রাগ একে পেলে। একে তো পাবে, মানুষ তো পাবেই। আমি বলেছিলাম একটা জায়গায়, যাক সেই শব্দটা না বলছি, এই যে ঝটিকা মিছিল দেখছেন, ঝটিকা মিছিলের অন্য একটা রূপও আছে। তো এই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে যে সাথে ধাওয়াটা খেলো, এরপর থেকে কিন্তু তার মনে ইটিস পিটিস করা শুরু হলো। এখন দেখতে পেলেন লন্ডন সফরে গিয়েও সে ধাওয়া খায়নি, আন্ডা খেয়েছে। ধাওয়া তো ফ্রি। দেখুন, এখানে একটা উল্লেখযোগ্য বিষয়,
লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনের গেট দিয়ে তারা বের হওয়ার সাহস পায়নি, কারণ সেখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে ডিম নিয়ে তাদের আপ্যায়নের জন্য দাঁড়িয়েছিল। পরবর্তীতে পেছনের রাস্তা দিয়ে বের হওয়ার দৃশ্যটি দেখবেন। একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে বলবো, যে এই বিষয়টি অনেকেই নোটিস করেননি, সেই বিষয়টি হলো এরা কিন্তু ওইখান থেকে বের হওয়ার ক্ষেত্রে ছাতার আশ্রয় নিয়েছে, যদিও সেখানে কোনো বৃষ্টি হচ্ছিল না। কিভাবে বুঝবেন বৃষ্টি হচ্ছিল না? কারণ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু ছাতা ছাড়া। মাহফুজ এবং তার গ্যাংয়ের অন্যান্য সদস্যরা তারা ছাতার নিচে লুকিয়ে গাড়িতে ঢোকার চেষ্টা করেছে, পাচ্ছে না। ওই যে বোতল খাওয়ার দৃশ্য তার তো বারবার মনে পড়ে, যেভাবে টং করে গিয়ে কপালে পড়েছিল, একটা ডিম না গিয়ে তার নাক বরাবর পড়ে বা মুখের মধ্যে ঢুকে যায়। এইসব চিন্তা নিয়ে সে ছাতার আশ্রয় নিয়েছে। দেখুন, আচ্ছা, এখানে যে নটির ফুয়া গালি না, আসলে এটা সিলেটে হলো, মানে চিটাগাংয়ের যেরকম সুদানির ফুয়া, নটির ফুয়া, সুতমারাউনির ফুয়া, এই জিনিসগুলো হচ্ছে যে, মানে আমি এখানে যেহেতু গালাগালি আছে অডিওতে, তাই বলছি, এখানে সিলেটিদের এটা খুব কমন শব্দ আর কি। দেখুন দেখুন, ছাতায় করে লুকিয়ে লুকিয়ে আসছে, এসে গাড়িতে ঢুকছে, এবং গাড়িতে ঢোকার পরে তারা এখান থেকে বের হচ্ছে, কারণ তাদের বের হতে হবে। দেখুন, এই ডিমের বৃষ্টি ঝরবে, যেটা বলছিলাম। দেখুন, এখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, তাদের কারোর মাথায় কিন্তু ছাতা নেই, কিন্তু মাহফুজকে এইখান থেকে এইটুকু গাড়িতে উঠতে তার ছাতা লেগেছে দুটো। এই শুরু হলো ডিম, এই ডিম বর্ষণ দেখতে পাচ্ছেন, মুহুর্মুহুর ডিম গাড়ির চতুর্দিকে, গ্লাসে ডিমের যে বর্ষণ, এবং গাড়ি থামিয়ে তারা ধরেছে মামা যাবি কই। আসলে এই জিনিসগুলো হচ্ছে এক একটা আলামত, এক একটা নিদর্শন, ভবিষ্যতে তাদের সাথে কি যে হবে। কালিয়া, আচ্ছা, এরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ইন্টারেস্টিং। এই ডিম মেরেছে তো মেরেছে, সেই ডিম মারার ভিডিওর সাথে আবার মিউজিক অ্যাড করেছে, করে তারা বিভিন্ন জায়গায় আপলোড দিচ্ছে। এই দেখুন, ডিমের বর্ষণ, মানে কাঁচ পুরো ডিমময়, এবং তাদের গাড়ি থেকে বের করার চেষ্টা হয়েছে। তারপরে তারা দলবল নিয়ে বীরের বেশে পালিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে ক্ষান্ত হয়নি, দেখুন তারা পেছনে পেছনে ছুটেছে। একটা মিম হয়েছিল মাঝখানে, মনে আছে, শাহিন নটির ফুয়ারে দৌড়ে ফেলো। তো এইটা হচ্ছে, মানে আমি বলছিলাম একটু আগে, এই নটির ফুয়াটা সিলেটে খুব একটা গালি হিসেবে ধরা হয় না, এটা মানে কথ্য হয়ে গেছে। তো এইভাবে শাহিন নটির ফুয়ারে দৌড়ে ফেলো বলে যে ঝাঁপিয়ে পড়া সেই কাকা, এইরকম অবস্থা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তারা মানে মাহফুজারে ধরে ফেলো। মানে ওই মিমটা একটু মনে করে দিই, এক চাচা, সে ডাকাত ধরেছে। তো ডাকাত যখন এসেছিল, সেই ডাকাত ধরার বিবরণ, সামনে ক্যামেরা নিয়ে কেউ আছেন হয়তো, মোবাইল ফোন টোন নিয়ে তাদেরকে বিবরণ দিচ্ছিলেন কিভাবে ধরেছেন। তার পাশে ছিল ডাকাত যখন আসে, শাহিন নামের একজন, তার কাঁধে এরকম ঝাঁপিয়ে বলছে নটির ফুয়ারে ধরে ফেলো, মানে ডাকাতকে ধরে ফেলো। তো সেই থেকে শাহিন নটির ফুয়ারে ধরে ফেলো। তো এখানে আপনারা একই দৃশ্য দেখলেন, মাহফুজকে ধরে ফেলার জন্য যা যা লাগে তাই আওয়ামী লীগের লোকজন, আমি সরি, মানে তাদের নিয়ে হাসার আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু এটা তো ঘটেছে। এবং পরে কি বলছে, পরে এই ঘটনার পর, অর্থাৎ আন্ডা খাওয়ার পর, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন বলছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার ব্যবস্থা কেন করতে হবে? যেন পরবর্তীতে জুতা না খায়। ডিম পর্যন্ত তো গিয়ে ঠেকেছে। প্রথমে ফ্লাইং কিক, এবং কনসুলেটের চতুর্দিক থেকে ওয়াশিংটন ডিসিতে আপনারা দেখেছেন যে তাদের মাহফুজকে ডাকছে, তুই নিচে নাম। তো তারপরে বোধহয় ওই দিন আর নামেনি। লন্ডনে দেখলেন ডিম খেলো, এবার জুতো খায় কিনা, এবং পরবর্তীতে অন্যান্য জিনিস কি খাবে সেটার একটা বক্তব্য তারাই দিয়েছে, তাদের আর এক মবস্টার নাহিদ ইসলাম দিয়েছে, সেটাও আমরা দেখব। তো এখানে আপনারা স্পষ্ট হলেন, যে বলছিল মব নয়, জুলাই সন্ত্রাসীদের মব বলা যাবে না, তার যেন
মব পিছুই ছাড়ছে না, যেখানে যাচ্ছে কিছু না কিছু সে খাচ্ছে। তো এবার নাহিদ কি বলছে, এই নাহিদ মাহফুজের ঘাড়ে পা রেখেই কিন্তু বাংলাদেশে মবের মারামারি শুরু হয়েছে। এই নাহিদ মাহফুজদের ঘাড়ে চড়েই এরাই প্রশ্রয় দিয়েছে। যেই মব দ্বারা এখন তারাই কিন্তু আক্রান্ত, তারা বাঁচার চেষ্টা করছে। দেখুন কি বলছে, সরকারের ভেতরেও মাহফুজ আলমকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। কিরে ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস? উপদেষ্টা পরিষদের ভেতর মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে, এটি দাবি করেছেন নাহিদ। ও নাহিদ, এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে হবে? যেই মব সন্ত্রাস তোমরা শুরু করেছো, সেই মব সন্ত্রাসকে আবার ভয় পাচ্ছ? এবার আর এক মব সন্ত্রাসী, জঘন্য মব সন্ত্রাসী, যেই জঘন্যটার কারণে এই আমাদের টাইটেলে সাউয়া ব্যবহার করতে হয়েছে, কারণ এই সাউয়ার জনক এই হাদি। সাউয়া দক্ষিণাঞ্চলে নারীদের জননাঙ্গকে বলা হয়। তো সেই শব্দটিকে রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে এই মবস্টার হাদি, যার নাম ওসমান হাদি। এই ওসমান হাদি সরকারি পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় মবস্টারে পরিণত হয়েছে। মানে মনস্টার সম্পর্কে আপনারা জানেন, দানবে পরিণত হয়েছে। বাংলাদেশের আন্দোলন সংগ্রাম আর রাজনীতির ইতিহাসের সবচেয়ে কুৎসিত অধ্যায় এই ওসমান হাদি রচনা করেছে। এই ওসমান হাদিকে শুরুতে অনেকেই বুলডোজার হাদি বলতো। ধানমন্ডি 32-এর হামলার সে অন্যতম নেতা। এবার চলুন হাদির একে একে ভাষ্য আমরা শুনি। এই সেই মবস্টার, এই সেই মব সন্ত্রাসী হাদি, শুনুন তার মুখ থেকে। আমরা যমুনার সামনে এসেছি বাড়িতে খালি হাতে ফিরে যাওয়ার জন্য নয়। আমরা যারা 32-এর সামনে গেছিলাম, সেই 32 কি আর রাস্তা আছে? আজকে সকাল থেকে দেখি, কালকে রাত থেকে হাসনাতের ব্যাপারে, আমাদের ব্যাপারে বলা হচ্ছে। আমরা কিভাবে এখানে অনুমতি পাইলাম? হারামজাদারা মনে রাখ, অনুমতি পাই নাই, জীবন আল্লাহর কাছে ওয়াকফ কইরা দিছি। বাংলাদেশে জুলাই জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে 100 লাশ লাগবে, সেই 100 লাশ আমাদের হবে ইনশাআল্লাহ। সুতরাং এই সুশীল কথা দিয়া আমাদেরকে প্রতিরোধ করা যাবে না। মব সন্ত্রাসী হাদির বক্তব্য কিঞ্চিত শুনলেন, আরো শুনুন। ভালো সংখ্যা হইছে যে এইটা আপনার বিরুদ্ধে হবে, এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেইটা হলো মব। আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে, ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস। যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে এই হাদি বলছে মব যারা করবে সেটা যদি তাদের পক্ষে যায় তাহলে মুক্তিযুদ্ধ। শাহবাগে যেখানে কয়েক গজের মধ্যে কুখ্যাত রাজাকাররা অর্থাৎ পিজি হাসপাতালে ছিল, সেই গোলামদের আমরা চাইলে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে পারতাম, কিন্তু শাহবাগ আন্দোলন মবের আন্দোলন ছিল না। শাহবাগ আন্দোলন মারামারি করা, গুন্ডামি করার জন্য যায়নি। সেখানে আপনারা দেখেছেন শুরুর দিন থেকে অর্থাৎ ফেব্রুয়ারি 5, 2013 এবং এই আন্দোলন যতদিন রাস্তায় ছিল, যতদিন মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, কোনো দিন ওই আন্দোলন থেকে কোনো ব্যক্তির, কোনো ইন্ডিভিজুয়ালের উপরে আক্রমণ হয়নি। সেটাকে বলছে সেই গণ অভ্যুত্থান, এই মবেরা যেভাবে করেছে, যেটাকে বলছে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান দেখতেই পাচ্ছেন তাদের অবস্থা। আর শাহবাগ আন্দোলন যেটি কোনো রেজিম চেঞ্জ বা কোনো কিছুর জন্য না, বিচার প্রক্রিয়ায় ত্রুটি থাকায় সেই ত্রুটি সংশোধনের জন্য রাস্তায় নেমে আসা মানুষদেরকে তারা মব বলছে। এবং এর পাশে এই যে ভিডিও বক্তব্য দেওয়ার পরে আশেপাশে দেখলেন যে কল্লা বাইর করছে, তারা কিন্তু আবার চাঁদাবাজি করতে যেয়ে বিভিন্ন জায়গায় ধরাও পড়েছে। এবং সে মুক্তিযুদ্ধকে মবের সাথে তুলনা করলো, তার এই ধৃষ্টতা আবার একটু শুনুন তো। মবের এখন ভালো সংখ্যা হইছে যে এইটা আপনার বিরুদ্ধে হবে, এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেইটা হলো মব। আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে, ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ। দেখুন মবকে সে বলছে মুক্তিযুদ্ধ, দেখতে পাচ্ছেন? আর কি বলতে হবে এরপরে? দেখুন এই যে রাজনীতিতে সাউয়া, পাছা মারা, এই ধরনের কথাবার্তা, এগুলো তারা এনেছে, শুনুন। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাউয়া বাবু ছিউড়ে ফেলাইতে হবে খানকিরে, সাউয়া বাবু ছিউড়ে ফেলাইতে হবে খানকিরে।
এই যে ছেলেটা, এরা কিন্তু চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। বাংলাদেশের শুনেছেন এই 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 সন্ত্রাসীদের মুখ থেকে রাজনীতিতে যে ধরনের ভাষা এখন ব্যবহার করা হচ্ছে, সেই ভাষার জনক কারা দেখতে পেয়েছেন, এবং সেই জনকদের পরিণতিও আপনারা দেখতে পাচ্ছেন। তারা এখন সেই যে মব সৃষ্টি করেছে, সাউয়ামও ছেড়ে ফেলতে হবে খানকির পোলাদের, এই ধরনের শব্দ, স্লোগান, মুক্তিযুদ্ধকে মব বলা, তারা এই ধৃষ্টতা পেয়েছিল তার কারণ তারা জুলাই সন্ত্রাসী। এবং দেখুন তাদের মানে ধৃষ্টতা, তাদের অধ্যত্ব। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে যে পরিমাণ ডিটেলে এই লাইভ ভিডিওতে যে প্রমাণ আমি দেখাচ্ছি, এটি আপনাদের অনেকেরই ইনফরমেশন হিসাবে কাজে লাগতে পারে। আপনারা এই ভিডিওটি, এই লাইভটি শেয়ার করতে পারেন, সেই অনুরোধ রইল। আমাকে এখানে কমেন্টে অনেকেই কমেন্ট করছেন, অসংখ্য কমেন্ট, আমি কমেন্টগুলো একটু পরে পড়ব। এখানে দেখতে পাচ্ছেন ধিক্কার জানাচ্ছেন অনেকে, এবং অনেকে আমাকে গালাগালি করছেন। আজকে দেখছেন বিকাশ রাশেদও ভয় পেয়েছে। ওকে, ভয়ের সেই বিষয়ে আমরা যাচ্ছি। দেখুন তার আরো অধ্যত্ত, এই দেখুন এখানে কি বলছে। সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট একটা ইট ক্যান্টনমেন্টের ইট খুলে নেওয়ার কথা সে বলছে সেমিনার করে, এবং কাওয়ার্ড মিলিটারি তাদেরকে বলছে তাদের বিশেষ মানে গুপ্ত কেস জন্মায় নাই। ব্যারিস্টার ফুয়াদের গুপ্ত কেস জন্মাইছে কিনা জানি না। এ হচ্ছে যে ব্যারিস্টার ফুয়াদ, ওই যে আরেকটা বদমাস জামাতের বি টিমের নেতা, সেই ফুয়াদের বক্তব্য শুনেছেন, এর বক্তব্য দেখতে পাচ্ছেন, এবং তাদের বিভিন্ন জায়গায় ছবিও দেখেছেন। ওস্তাদ শিষ্য, এই ফুয়াদকে ওস্তাদ মনে করে। তো তাদের কি গুপ্ত কেস জন্মায় নাই, তারা বড় হয় নাই? এই মবদেরকে সেনাবাহিনী প্রশ্রয় দিচ্ছে। এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে। ও যেটা বোঝাতে চেয়েছে, ওয়াকার তো একটা কু অলরেডি করেছে, শেখ হাসিনার পতন ঘটানো, এদের সাথে মিলেমিশে। ওরা বলতে চাইছে আর একবার কু, মানে আগের কুটা ভালো, মানে তারা যেটা একটু আগে বলছিল, তাদের পক্ষে গেলে সেটা মুক্তিযোদ্ধা, মবরা হয়ে যাবে মুক্তিযোদ্ধা, আর বিপক্ষে গেলে সেটা হয়ে যাবে মব সন্ত্রাস। তো তেমনিভাবে সে বলছে ওয়াকার যে কুটা 5ই আগস্ট করে আমাদের দেখিয়েছে, সেই কুটা ঠিক, কিন্তু তাদের বিরুদ্ধে যদি আবার কোনো কু করতে চায়, তাহলে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। এবং কাওয়ার্ড মিলিটারি ভয় পেয়ে গেছে তাদের এই কথাবার্তা শুনে। এবং দেখুন এই সন্ত্রাসীরাই কি করছে। সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। এখন পর্যন্ত যেহেতু 1 পয়সাও খাই নাই। আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন, আর মারামারি পিটে যেখানে মাইর খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন। আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রাম করতে আমরা মানুষের কাছ থেকে 100-200 টাকা পর্যন্ত ফান্ডিং নিয়ে আমাদের হাড় ভেঙে যায় কোমরের। আমাদের ভাই বন্ধুরা কিরকম কষ্ট করে এই কাজগুলো করতেছে। আমাদেরকে শত শত ইনবক্স করেন, ইনকিলাব মঞ্চ কেন এই ব্যাপারে কর্মসূচি দেয় না। ভাই, সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে। এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি। কেউ যদি বলে, গতকালকে ফোন দিয়ে বলে যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে, আমরা বলছি ঠিক আছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। সব টাকার খেলা। মব সন্ত্রাস চালাতে গিয়ে তারা টাকা চাইছে। এখন তাদের শিষ্যরাই সারা দেশে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে, টাকা দাও টাকা দাও। ওকে, টাকার বিনিময়ে যে ভাস্কর্য ভাঙার কথা তারা বলল, সেটা তো শুনতেই পেলেন, এবং এটা মঞ্চ বানিয়ে তারা বলছে। এবং এই ইনকিলাব মঞ্চ যেন কোন সেই প্যারিস ভট্টাচার্যের। ওকে, এই সন্ত্রাসীরাই কিন্তু বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে মব করে। এই মেয়েটি কিন্তু তারই গ্যাংয়ের সদস্য। শুনুন। এই মেয়েটি বলছিল ফজলু তার জননাঙ্গ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে এরকম অকথ্য ভাষা ব্যবহার এবং স্লোগান শুনেছেন। এই মেয়েটি আজকে কিন্তু অ্যারেস্ট হয়েছে, দেখাবো। সে ফজলুর রহমানকে নিয়ে গানও গাইছে। তোই 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 আমার ফজলু পাগলা কই, দেখি নামে কিনা, এখন তার নামার অপেক্ষায় আছে। তুই 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 আমার ফজলু পাগলা
তো এই মেয়েটির সেই আটক হওয়ার ঘটনাও দেখি। তো এই গান এবং অশ্লীল স্লোগান আপনারা তো শুনলেনই, আবার একটু শুনে নিন। হায়া শরম তো আমাদের অনেকেরই কম, একটু দেখি। দেখেন চোখ বন্ধ করে, মানে এরা কি নেশা করে আমি জানি না, মানে এটা কোন সুস্থ মানুষ, অবশ্যই এরা সুস্থভাবেই তো মব সন্ত্রাস, নেশা করে বোধহয় মব টপ করা যায় না, তাই না? মানে গিয়ে চাঁদাবাজি করা যায় না, টাকা পয়সা তো দেখা গেল যে টাকা চাইবে, টাকা দেবে, ওই টাকা তো হাতে নিয়ে পকেট থেকে বের করে টাকা তারা দিয়ে আসবে বোধহয়। এই যে ধরনের কথা কাজ করছে এরা, তাহলে আবার ঠিক। তো এই সন্ত্রাসীদের অবস্থা সর্বশেষ দেখুন। এই মেয়ে, এর নাম কিন্তু তমা, দলবল নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। এই যে মেয়েটি দেখুন, এর নাম হচ্ছে তমা। এই তার আরেক ফ্রেন্ড, এরা সবাই দেখুন পুলিশের এজাহার। এটা ছোট দেখা যাচ্ছে, আচ্ছা আমি সংবাদ থেকেই দেখাচ্ছি, দেখুন সব নিয়েই বসেছে, ডোন্ট ওয়ারি। জুলাই মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগে 3 সমন্বয়ক কারাগারে। দেখুন আসামিরা হলেন HM নোমান রেজা, তানজিল হোসেন এবং ফারিয়া আক্তার তমা। এই মেয়েটি ফারিয়া আক্তার তমা, এই মেয়েটি এই সন্ত্রাসী, এই মবস্টার, এই অসভ্য, এই বর্বর, এই অশ্লীল এই মেয়েটি তার আরো কিছু ফ্রেন্ডদের নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে, দেখতে পাচ্ছেন। এবং একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি কিনা মুক্তিযোদ্ধার কমান্ডার, তাকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলা এই মেয়েটি আসলে কে? মজার বিষয় আছে এই পুলিশের এজাহারে। আপনারা পুলিশের এজাহারটি যদি কেউ পারেন, মানে আমি এখানে স্ক্রিনে আমার এখানে ছোট দেখাচ্ছে, আপনারা বড় করে এটা পড়ে নেবেন, খুব বেশি বড় হচ্ছে না, আপনারা পড়ে নেবেন, এজাহারটি পাবেন। এই এজাহারে আমি পড়ে পেয়েছি এই মেয়েটি, অর্থাৎ এই তমা হচ্ছে কৃষক লীগের এক নেতার মেয়ে। ওর বাপ ওকে নেশা করার এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য ত্যায্য করে দিয়েছে। এবং এই সকল বেয়াদবের গুরু কিন্তু, এই সকল অসভ্য অশ্লীল কথাবার্তা বলার লোকদের গুরু কিন্তু এই হাদি, যে কিনা আরো বড় বেয়াদব। তা আপনারা দেখলেন বাংলাদেশের মিডিয়া এরকম একটা কুৎসিত ছেলেকে সামাজিক গ্রহণযোগ্যতা দিয়েছে। আমি দেখাচ্ছি সেটি বাংলাদেশের মিডিয়া। এবং আরেকটু আমি বলতে চাই, আচ্ছা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মহত্ব আমি একটু পরেই দেখাচ্ছি। এই অসভ্য বর্বরদেরকে গ্রহণযোগ্যতা সার্টিফিকেট